প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ায় কর্মসূচিতে তিনি একথা জানিয়েছেন, গুপ্ত ষড়যন্ত্রকারীরা আবারও দেশের মানুষকে বিভ্রান্ত করছে। তারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে, দেখেছেন আপনারা। এদিকে তারেক রহমান বগুড়া গিয়ে কঠিন তুপের মুখে পড়েন জামাত এবং এনসিপির পরিকল্পনায়। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা বগুড়ায় আক্রমণ করে তারেক রহমানের বাসভবন ঘেরাও করে, তার ফ্যামিলিরও খারাপ অবস্থা হয়েছে। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছে না, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকার কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে, এখন নতুন ট্রেনে ওঠার চেষ্টা করছে। তবে নতুন ট্রেনের ড্রাইভিং সিটে বসে আছে জামাত। কানকে বিশ্বাস করতে পারবেন না। বিএনপি কি তবে তলে তলে আওয়ামী লীগকেই পুনর্বাসন করছে? আর জামায়াত কি প্রমাণ করে দিল যে রাজনীতিতে তাদের কৌশল এখন সবার চেয়ে এক কদম এগিয়ে? শুরুতে আসি বিএনপির কথায়। আর সবচেয়ে বড় বোমার বিস্ফোরণ ঘটেছে এখানে। দেখেন সবচেয়ে মজার ব্যাপার কি, এই দেশের এই সংবিধানে কি বলে দেখেন। যদি আপনি 151 জন নিয়ে এই সংসদে যান, যা ইচ্ছা তাই করতে পারবেন, যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু সরকারি দল বিরোধী দলের কোনো দাবি দেওয়া কোনো কথা এই মুহূর্তে শুনতে রাজি না। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, দেশের জনগণকে অনেকেই বিভ্রান্ত করতে চাচ্ছে। তারেক রহমান বগুড়ার জনসভায় সরাসরি এই কথা বলেন। অন্যদিকে জামাত কর্মীরা, আওয়ামী লীগ কর্মীরা এক হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অ্যাকশন নেয় বগুড়ায়, তারেক রহমানকে অপমানিত করে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন গতকালকে তারেক রহমান তার নিজ জন্মভূমি বগুড়ায় গিয়েছেন। সেইখানে গিয়ে তিনি অনেক বক্তব্য দেন, অনেক জনসভায় যান, আবার অনেক তুপের মুখেও পড়েন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বর্তমানে তারেক রহমানের অবস্থা, এবং তারেক রহমান সর্বশেষে এইসব সহ্য না করতে পেরে একটা পদক্ষেপ নেন। এই পদক্ষেপ দেখে সবাই অবাক হয়ে যায়। আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা কোচে? আরে শুনতে পাই না, ধরে বলেন কোচে? এলাকাবাসী আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে এখানে এতক্ষণ কি করলাম জানেন? কি করলাম বলেন তো? আপনাদের বগুড়াবাসী, বিশেষ করে বগুড়া শহরে মানুষের বহুদিনের একটি আশা ছিল, বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা 2001 সাল থেকে কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে, আপনারা দেখেছেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম, বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে, সেই সুযোগ সুবিধা আমরা গড়ে তুলেছিলাম। এখনো কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন হিসেবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। আপনারা যারা বগুড়া শহরের অধিবাসী, আপনারা কোচে? আরে শুনতে পাই না, ধরে বলেন কোচে? আসলে বলেন দেখে কোচে লাগে। কিন্তু একটা ব্যাপার আছে, একটা না দুইটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নেই। আমি আসার সময় ওই স্টেশন রোডে দেখলাম দুই পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? হ্যাঁ, এখন সেটা স্টেশন রোড হোক, গোহাইঘাট হোক, বনানী মাটিডালি হোক, ভিতরের রাস্তাগুলো হোক, যারা এই সিটি কর্পোরেশনের মানুষ, যারা সিটি কর্পোরেশন আপনারা পাস করবেন, আমাদের নিজেদের শহরের যত্ন আমাদেরকে নিতে হবে, তাই তো? আমরা সবসময়, আপনারা বলেন যে বগুড়া শহরকে একটা মডেল টাউন হিসেবে গড়ে তুলবেন, কিন্তু মডেল টাউন করতে গেলে তো শুধু সরকার একা পারবে না। এলাকার মানুষ, শহরের মানুষ যদি চেষ্টা না করে, শহরের মানুষ যদি একসাথে কাজ না করে, তাহলে তো সম্ভব না রে ভাই। আপনারা এখানে অনেকে ছোট ছিলেন, দেখেন নাই, আজ বড় হয়েছেন, কিন্তু মুরব্বী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন 1 থেকে 6 পর্যন্ত আমরা কিভাবে মোটামুটি ভাবে শহরে বহু কাজ করেছিলাম। সেই পানি আটকে যেত, সেইগুলোর কাজ থেকে শুরু করে, ড্রেনের কাজ থেকে শুরু করে, বিভিন্ন রাস্তাঘাটের কাজ থেকে শুরু করে, ফুলবাড়ি ওদিকে যে ভিতরে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ, ড্রেন ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি।
এই দুই পাশে করতার ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারের কিন্তু 6টা এক্সট্রা 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলো আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছে? হ্যাঁ, এটা হার্শ রিয়ালিটি। হঠাৎ বিএনপি সরকার কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে, এখন নতুন ট্রেনে ওঠার চেষ্টা করছে। তবে নতুন ট্রেনের ড্রাইভিং সিটে বসে আছে জামাত। এখানে জামাত ক্ষমতায় আসার মাঝপথে আমি বলছি না যে বিএনপির পতন হয়ে জামাত ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে অথবা জামাত বিপ্লবী সরকার করবে, না, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠনে বাধ্য হতে পারে বিএনপি, কারণ দেশের যে পরিস্থিতি তাতে বিএনপি এককভাবে দেশ চালাতে পারবে না। স্বাধীনতার পর অর্থনীতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। তুই একটা অর্থনৈতিক ক্রাইসিস মোমেন্ট বাদ দিলে, যেমন 74 দুর্ভিক্ষ বা এই টাইপের কিছু অবস্থা বাদ দিলে আমাদের অর্থনীতি এখন খুবই তলানিতে আছে। রিজার্ভের অবস্থা কাগজে কলমে যা, বাস্তবে তা কিছুই না, আর যা আছে ওটা ব্যবহারযোগ্য না। আপনার পকেটে যদি টাকা থাকে আর আপনি যদি সেই টাকা দিয়ে খাবার কিনে না খেতে পারেন, আপনি না খেয়ে থাকেন, ওই টাকার কোনো দাম নেই। রিজার্ভ যে কারণে রাখা হয়, আমদানি বা মেটানো থেকে শুরু করে নানান কারণে, এই টাকায় হাত দেওয়া যাবে না। যতটা দেখানো হয় ততটা না, একটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যাবে। খাবার রিজার্ভ কত, এটা নিয়েও দোয়াশা আছে। নানান বিষয়ে অর্থনীতির অবস্থা খুব খারাপ। যেমন এই যে দেখেন যে সবকিছুর দাম বাড়ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির চেইন ইফেক্ট পড়ছে, গ্যাসের দাম বাংলাদেশের ইতিহাসে এত বেশি কখনো হয় এবং জ্বালানি তেলের দাম এত বেশি কখনো হয়নি, এটা কমবে না। অবশ্যই সবকিছুর দাম বাড়বে, এভাবে বাড়বে বাড়বে বাড়বে, জনগণের জীবন নাবিশ্বাস হয়ে উঠবে, মানুষের ইনকাম বাড়বে না, ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেখানে সামনে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপি অস্থির হয়ে চারদিকে ডলারের জন্য ছুটছে, বিশ্বব্যাংকের হাত ধরছে, পা ধরছে, IMF এর হাত ধরছে, পা ধরছে, তাদেরকে আব্বা ডাকছে যে আব্বা আপনি যা বলবেন সেটা শুনবো। এর মধ্যে আবার বিশ্বব্যাংক IMF এর যে দৃষ্টিভঙ্গি, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে ব্যাংক খাতে আবার পুরনো লুটেরাদের জায়গা দেওয়ার সেটেলমেন্ট অলরেডি করে ফেলেছে, এসালামকে ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাশ করে ফেলেছে। যদিও জামাত এসালামকে রাস্তা দিবে না, জামাত রক্ত দিয়ে হলো এসালামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবে। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের লোকজন অনেক কিছু করবে, কিন্তু এসালামের হাতে মালিকানা দিতে দিবে না। লিখে রাখেন, মতিঝিলে আগুন জ্বলবে, দিলকুশায় আগুন জ্বলবে, কিন্তু এসালামের হাতে মালিকানা জামাতের লোকজন দিতে দিবে না। দিস ইজ ফাইনাল। তো সেই জায়গায় এসালাম ইস্যুতে তো এই ব্যাংক খাতের কাঙ্ক্ষিত সংস্কার না হয় তো IMF বিশ্বব্যাংক 1 পয়সাও দিবে না, $1 দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, তারেক রহমানকে এখন কার্ড বাবা বলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা কার্ড বাবার যে কেরামতি, এসব কেরামতি সরাসরি খেয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে IMF। তারা বলছে এইসব কার্ড মার্ট এটা একটা ফাজলামি, আপনারা এই কার্ডের নামে বাটপারি করবেন, ফটকাবাজি করবেন, আর আমরা আপনাদেরকে পয়সা দিব, এটা হতে পারে না। ভালো ঝামেলা লেগে গেছে। এর মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কাঁচামাল আমদানির জন্য বা মিনিমাম শিল্প কারখানা উৎপাদন অব্যাহত রাখার জন্য যে পরিমাণ ডলার লাগবে, সেই পরিমাণ ডলার খয়রাত কিংবা ঋণ পাচ্ছে না। জাপান এই যুদ্ধ পরিস্থিতি থেকে তার বন্ধু রাষ্ট্রগুলোকে উত্তরণের জন্য $10 বিলিয়ন ঘোষণা দিয়েছে। $10 বিলিয়ন সবটাই যায় বাংলাদেশ, অথচ জাপানের যে বন্ধু রাষ্ট্র তাদের তালিকা করলে $1 বিলিয়ন বাংলাদেশের ভাগ্যে জুটবে না, সেখানে $10 বিলিয়ন চায়, মানে মাথা খারাপ হয়ে গেছে। যেমন একজন এলাকার ধনী, সে জাকাত দিবে, ভিক্ষুকে টাকা দিবে। 52 বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। শেখ হাসিনা দেখতে চাই ওবায়দুল কাদেরের ডিজিটাল বাংলাদেশ ধপ্পাস। বাংলাদেশের রাজনীতিতে আজ যেন এক মহা ভূমিকম্প ঘটে গেল। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে এই দুই দলের চাল আজ পুরো দেশের রাজনৈতিক হিসেব নিকেশ একেবারে পাল্টে দিয়েছে। একদিকে চরম বিতর্ক আর ক্ষোভ, অন্যদিকে মাস্টার স্ট্রোক আর চমক। দর্শক, আজ এমন কিছু নাম সামনে এসেছে যা শুনলে আপনিও হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। বিএনপি কি তবে তলে তলে আওয়ামী লীগকেই পুনর্বাসন করছে? আর জামায়াত কি প্রমাণ করে দিল যে রাজনীতিতে তাদের কৌশল এখন সবার চেয়ে এক কদম এগিয়ে? শুরুতে আসি বিএনপির কথায়। আজ বিএনপি তাদের নারী সংসদ সদস্যদের যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে তা দেখে দলের তৃণমূল থেকে শুরু করে হাইকমান্ড সবাই হতবাক। সবচেয়ে বড় বোমার বিস্ফোরণ ঘটেছে 34 নম্বর নামটি ঘিরে। কে এই 34 নম্বর মনোনয়ন পাওয়া নেত্রী? দর্শক, তিনি হলেন সুবর্ণা ঠাকুর।
নামটা হয়তো অনেকেরই অচেনা, কিন্তু তার পরিচয় জানলে আপনার চোখ কপালে উঠবে। এই সুবর্ণা ঠাকুর আর কেউ নন, তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2023 সাল থেকে যিনি কাগজে কলমে আওয়ামী লীগের দাপুটে কমিটিতে দায়িত্ব পালন করে এসেছেন, তাকে কিনা আজ বিএনপি সংসদে পাঠাচ্ছে। গোপালগঞ্জ মানে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটি, এটা দেশের বাচ্চা কাচ্চাও জানে। সেই গোপালগঞ্জের একজন সাবেক আওয়ামী লীগ নেত্রীকে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে। সম্প্রতি তিনি বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন, কিন্তু যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে তিনি আওয়ামী লীগের কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কিনা, তিনি অত্যন্ত কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এখন রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি বিএনপি আওয়ামী লীগকে নর্মালাইজ বা স্বাভাবিক করার মিশনে নেমেছে? একেবারে শুরু থেকেই কি তারা সংসদে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কাউকে বসিয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগকেই পুনর্বাসন করার নীল নকশা তৈরি করছে? এই বিতর্ক এখন তুঙ্গে। শুধু সুবর্ণা ঠাকুরই নন, ছাত্রদলের মানসুরা আলম নামে আরেকজনকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে, যা দলের ভেতরে ও বাইরে খুব একটা স্বীকৃতি বা গ্রহণযোগ্যতা পায়নি। অথচ এই আওয়ামী লীগ নেত্রীকে জায়গা দিতে গিয়ে বিএনপি কাদের নাম বাদ দিয়েছে জানেন? দলের জন্য যারা রাজপথে রক্ত ঝরিয়েছে, বছরের পর বছর জেল জুলুম খেয়েছে, সেই ত্যাগী নেত্রীদের রীতিমতো ছুঁড়ে ফেলা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাবেক দাপুটে সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি আসন থেকে লড়তে চেয়েছিলেন, কিন্তু সেখানে তার স্বামী হারুনুর রশিদ নির্বাচন করে পরাজিত হন। পাপিয়ার সোজা কথা হলো, তিনি স্বামীর নাম ভাঙিয়ে রাজনীতি করেন না, নিজ যোগ্যতায় রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। সবারই শতভাগ প্রত্যাশা ছিল পাপিয়াকে সংরক্ষিত নারী আসনে দেখা যাবে, কিন্তু চূড়ান্ত তালিকায় তার নামও নেই। পাপিয়ার সমর্থকরা চরম হতাশ। তারা বলছেন, সংসদে পাপিয়া গেলে তার যে আগুন ঝরা বক্তব্য, তা দিয়ে তিনি বিরোধী দলকে অর্থাৎ জামায়াত ইসলামীকে চরম চাপে রাখতে পারতেন। গত আওয়ামী লীগের আমলেও সংসদে পাপিয়ার সাহসী বক্তব্যগুলো আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই পাপিয়া আজ ব্রাত্য। ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই, এই কথা বলছেন আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, দুজনই বলেছেন না, আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কে? তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে এট এ টাইম কি 2টা প্রাইম মিনিস্টার, 2টা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন। আপনারা আগুন নিয়ে খেলছেন রীতিমতো। এবং এরকম একটা দিন আসবে, কোনো একদিন খায়রুল হক সিনহা মার্কা প্রধান বিচারপতি যদি পায়, ৫ম সংশোধনী সবকিছু বাতিল করে দিয়েছিল না? জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলকারী বলছিল না? আপনাকেও তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনারাও বলবে যে আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করছেন। এবং এইটার রাস্তা আপনিই খুলে দিচ্ছেন। ওই যে খাল কাটতেছেন না, খাল কেটে কেটে এই সব কুমির কিন্তু আনতেছেন। একটা জাতিসত্তার তৈরির যেখানে দাঁড়ি হয় না, মানে সেখানে আমরা সংবিধানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে ৭২-এর সংবিধানকে আমার প্রতিটা আগামীর মুক্তির লড়াইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে বলা হচ্ছে আগামী দিনে কোনো বিপ্লব করা যাবে না, আগামী দিনে কোনো গণ অভ্যুত্থান করা যাবে না, করলেও আমরা সেটা মেনে নেব না। এবং এইটা না বলার মধ্য দিয়ে আজকে হচ্ছে বিএনপির ৭২-এর সংবিধান নিয়ে যে পজিশন, এক্স্যাক্টলি আওয়ামী লীগের পজিশন। এবং আমরা দুই দলের এই পজিশনকে মনে করছি তারা ২৪-এর বিপক্ষে দাঁড়াচ্ছে, ২৪-এর গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড়াচ্ছে, আমাদের মুক্তির লড়াইয়ের বিপক্ষে দাঁড়াচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানটা আমার জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা আছে, এই আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে পারছে না। এবং সেজন্যই আমরা শুরু থেকে গণ অভ্যুত্থানের পর থেকে আমরা বারবার বলেছি ৭২-এর এই সংবিধান সাসপেন্ড করে দেওয়া দরকার। সাসপেন্ড করে দিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সভা নির্বাচিত করে নতুন করে সংবিধান রিরাইট করা দরকার, যেটা খুব ছোট হওয়া দরকার, খুব বড় সংবিধান না, ৫-৭-১০ পৃষ্ঠার একটা সংবিধান, একটা গভর্নিং প্রিন্সিপাল, যেটা নিয়ে শিক্ষিত সমাজ, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা থেকে শুরু করে লালনের টং দোকানে আলোচনা করা সম্ভব। সবাই বুঝবে যে জিনিসটা, সেটা আমার বই। প্রত্যেকটা আয়নায় যেই তাকায় দেখবেন, আয়নাটাকে কিন্তু আপনার মনে হয়, কারণ আপনি আপনাকে দেখতে পান। অতএব সংবিধান এমন একটা বই হইতে হবে যে বইটার দিকে তাকাইলে মনে হবে যে হ্যাঁ, এখানে আমার কথা লেখা আছে।
আমার অধিকারের সনদ এটা। দর্শক এখানে আপনারা আমার দেখলেন সব এখানে কি স্বপ্নের কথা কথা হচ্ছে, বলে অনেকে দেওয়া অনেক আছে। কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।